নমস্কার, শুভ সন্ধ্যা। আমি চৈতালি ঘোষ। অনেকদিন পরে আজ আবার লাইভে এসেছি। আজকে আমার নিবেদন অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পুঁই মাচা। আমি এটি পাঠ করে শোনাব। আশা করি আপনাদের নিশ্চয়ই সকলের ভালো লাগবে। শুরু করছি ছোট গল্প পুঁই মাচা। যদিও আজকে আমি আসবো এরকম কোনো সম্ভাবনার কথা কাউকে বলিও নি, কোথাও লিখিও নি, তবু হঠাৎ ইচ্ছে করলো। গল্পটা এত ভালো লাগলো। বিভূতিভূষণের তো প্রত্যেকটা গল্পই ভীষণ সুন্দর, কিন্তু এই গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বলে মনে হলো আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। একটু বড় গল্পটা, তো আমি নির্বাচিত অংশই পাঠ করছি। শুরু করছি পুঁই মাচা পাঠ। সহায় হরি চাটুর্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হোক কিছু দাও তো। তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। কি হয়েছে, বসে রইলে যে? আরে দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? কেন কেন, কি আবার কি? দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার, ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? কেন, কি 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 গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকেদের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেরকম মেনে চলতে হয়। এক ঘরে করবে, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। উনি কি উচ্ছক্ষ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এই আমি বলি না জানি কি ব্যাপার। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তার এমন কঠিন কথা কি? আর সত্যি তো একদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই, না বিয়ে দেবার গা, না কিচ্ছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে কেন্তি মা, এসব কোথা থেকে আনলি? ও মা, এই যে 14-15 বছরের একটি মেয়ে আরো দুটি ছোট মেয়ে পেছনে নিয়ে বাড়ি ঢুকলো। তাদের হাতে এক বোঝা পুঁই শাক। ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে। চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোনের জঙ্গল তুলে দিয়েছে। আর মেয়েটি
তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অন্যজনের হাতে গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। এই বড় মেয়েটির নামই খেন্তি। সে তাড়াতাড়ি পশ্চাৎবর্তীনের হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে মেলে ধরে বাবাকে বলল, বাবা, চিংড়ি মাছ গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললেন, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁঝের সাথে চিৎকার করে উঠলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না? লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল ফেল বলছে, সব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বললেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে তো। যা, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খোড়া না করি তো। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার। বরং না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার কত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2 পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। দুপুরবেলায় বসে রাঁধতে রাঁধতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়ার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার আরো মনে পড়ল, গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে আসলেন। কুচো চিংড়ি দিয়ে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁই শাকের একটা টুকরোও তার পাতে পড়ে নেই। পুঁই শাকের উপর তার এই মেয়েটির বরাবরই খুব লোভ। তাই জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে এ প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল এলো। দিন 2 পরের কথা। সকালে উঠে সহায় হরি উঠোনে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ আসছিল তারই আতপে বসে আপন মনে তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা, যাবে না, মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের দিকে চেয়ে দেখলেন, পরে নিচু স্বরে বললেন, যা, শিখে শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন।
ইতিমধ্যে প্রকাণ্ড ভারী এক লোহার শাবল দুহাত দিয়ে আঁকড়ে ধরে খেনতে এসে পড়ল। তারপর পিতা পুত্রীতে সন্তর্পণে সামনের দরজা দিয়ে বের হয়ে গেল। অন্নপূর্ণা সবে স্নান করে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছিলেন। মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ ছোঁবে না। তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়। যাবার পথে বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে যাচ্ছে। দুর্গা আঙুল দেখিয়ে বলল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে একটা আওয়াজ হচ্ছিল। কে যেন কি খুঁড়ছে। অন্নপূর্ণা খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে চলতে আরম্ভ করলেন। পুনরায় খপ খপ শব্দ আরম্ভ হলো। কাজ করে বাড়ি ফিরতে অন্নপূর্ণার কিছুটা দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদ্রে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে দেখে রান্নাঘরে গিয়ে উনুন ধরাবার উদ্যোগ করতে লাগলেন। মেয়েকে বললেন, এখনো নাইতে যাসনি রে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাওয়ার একটুখানি পরে সহায়রী সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোত্থেকে এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চেয়ে বলে উঠলেন, ওই পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? আমি না, আমি কখনো না। এই তো আমি। চুরি তো করবে, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো এখন আর বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে যা ইচ্ছে করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকল। সামনের মেটে আলুর দিকে একবার আর চোখে চেয়ে নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সঙ্গে কাপড় মেলে দিতে লাগল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কি না? হ্যাঁ। পাঁচি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের ছেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে। সেই 1 কলা বিজন বন, তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্য থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত।
এই মেয়ে নিয়ে আমি কি করব মা? দু তিন দিন পরে একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হয়েছিল। খেন্তি ছোট বোনকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করবার আয়োজন করেছে। একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির ফাঁসে বদ্ধ হয়ে ফাঁসি যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুকনো কঞ্চির গায়ে ঝুলে আছে। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁইডাটার চারা পোতে কখনো? বর্ষাকালে পড়তে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন? আমি রোজ জল দেব। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ উঠবার আশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জ বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, ওই শীত তেমন তো। হ্যাঁ হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। খেন্তির এই জামার একটা ইতিহাস আছে। বহু বছর হলো হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা দামের জামাটি তাকে কিনে দিয়েছিলেন। ছিঁড়ে যাবার পর তাতে কতবার রিপু করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্য উন্নতি হওয়ার জন্য জামাটি তার গায়ে আর হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি কখনো রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই সেটা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট্ট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পেড়ে 1 মালা নারকেল করছে। অন্নপূর্ণা খেন্তিকে হাত পা ধুইয়ে শুদ্ধ কাপড় পরিয়ে তবে এই কাজে নিযুক্ত করেছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলা থেকে একটুখানি গোলা তুলে তার হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে হাত পেতে বলল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল করতে করতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাইছিল। এই সময় খেতে চাইলে মা পাছে বকে, সেই ভয়ে চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। মেজ মেয়ে পুঁটি বললে, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মতো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। খেন্তি বলল, খেদির ওই সব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হয়? খুড়িমা এই তো সেদিন আমায় 2খানা পাটিসাপটা খেতে দিলে।
ও মা, কেমন যেন ধরা ধরা গন্ধ। আমার মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। অন্নপূর্ণা বললেন, নে তোরা সব এক টুকরো পাতা পেতে বসতো, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। পুঁটি বলল, মা, বর্দি বরং পিঠেই খাক, ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা পিঠে খেয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি, আর নিবি? খেন্তি সম্মতি সূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরো খান কয়েক দিলেন। খেন্তি হাসি ভরা চোখে মার দিকে চেয়ে বলল, বেশ খেতে হয়েছে মা, ও যে তুমি কেমন ফেনিয়ে নাও, হতেই কিন্তু। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুলি তুলতে তুলতে সস্নেহে তারে শান্ত, নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স 40-এর বেশি নয়। অন্নপূর্ণার আদৌ এখানে প্রথমে ইচ্ছে ছিল না, কিন্তু পাত্রটি সঙ্গতিপূর্ণ, শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায় নাকি 2 পয়সা করেছে। এরকম পাত্র হঠাৎ মেলা বড় দুর্ঘট কিনা। জামাইয়ের বয়স একটু বেশি, তাই প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বের হতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিছু বলতে পারলেন না। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাবার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠান্দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তি একগুঁয়েমি সুরে বলল, না, যাবে নাকি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলায় উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। 1 বছরের উপর হয়ে গেছে। আবার আষাঢ় মাস, বর্ষা নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকমই হবে দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চটির উপরে উবু হয়ে বসেছিলেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তা তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি
হুঁকায় 5-6টি টান দিয়ে কাস্তে কাস্তে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে জামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চাল, হাবাতে ঘরের মতন খাই খাই, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে জোরে মিনিট কতক হুঁকোয় টান দিতে লাগলেন। বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যা অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এইরকম হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। এরপরে সহায় হরি বিষ্ণু সরকারের দিকে চেয়ে বললেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক? তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বিষ্ণু সরকার বললেন, তাই তো তাই তো। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। এমন জামার। বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু। তারাই আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনি জামার। গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়েছে। যাক, চলো যাওয়া যাক, বেলা গেল। তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলছে এরূপ শীত তারা কখনো জ্ঞানে দেখেনি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠার জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিলেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো দেখো না, রাধির দোলায় কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বসো না। আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এইদিকে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলার ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলে উঠল। পুটি বলল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে পেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাসনি, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচু লতার খোলো খোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে আছে। পুঁটি ও রাধি খিড়কি দৌড় খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারধারের নির্জন বাঁশ বনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দাঁড় বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে এলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? হ্যাঁ মা,
তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেইখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটি কাঠঠোকরা পাখি ঠক্কর শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়ছে। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনে খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরেনি, মাচা থেকে বের হয়ে দুলছে। সুপুষ্টু নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই শেষ করলাম।